আমি তো কোম্পানিকে কম টাকা দিয়ে ফোন কিনছি না, যে কোম্পানি আমাকে 12-13 হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিল আমার ফোনে। 30,000 টাকার ফোন আমি 20,000 টাকায় পেয়ে গেলাম। হার্ড আর্ন মানি দিয়ে তো আমরা ফোন পারচেস করছি না। তো সেই হার্ড আর্ন মানিটা যদি এরমভাবে ওয়েস্ট হয়ে যায় তো স্বাভাবিক এটা যে কারণেই মাথা গরম লাগবে। গুড মর্নিং, নিউ ভিডিও। দিস ইজ ইউর রাইডার নীল। তো আজকে ফাইনালি কাঞ্চনজঙ্ঘা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আজকে 6 তারিখ, কিন্তু আমাদের বেরোনোর কথা ছিল অ্যাকচুয়ালি 7 তারিখে। বাট দেয়ার হ্যাজ বিন আ মিস আপ। আমার ফোনটার জাস্ট মাদারবোর্ড ডেড হয়ে গেছে। আমার ফোনের মডেল হচ্ছে IQ Neo 6। ফোন ছাড়া তোমরা জানো আজকালকার দিনে এক মুহূর্তও চলা মুশকিল। এই যে ফোনটা দেখতে পাচ্ছ, এই ফোনটা শুভঙ্করের ফোন, আমার ফোন না। আমার ফোনটা খারাপ হয়ে গেছে, তাই আমার রাক্সাকে ঢুকানো আছে ফোন। চলে যাই, আর কি করব, লাক খুব খারাপ। বেরোতে অলরেডি লেট হয়ে গেছে, এখন বাজে 8:45। ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। কালকে ঘুরে টুরে হোটেলে ফেরার পরে যখন ফোনটা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে ফোনটা সুইচ অফ হয়ে গেল। তো আমি বুঝলাম না কি হলো। হ্যাঁ, মনে হলো সুইচ অফ, বাট ওটা অ্যাকচুয়ালি সুইচ অফ না, ফোন ইরেসপন্সিভ হয়ে পুরোই ব্ল্যাক আউট হয়ে গেছিলো। তো মাদারবোর্ড ইস্যু হয়ে গেছে আফটার দ্য সফটওয়্যার আপডেট। আমার এটা ফিল হচ্ছিল বিকজ আমি এর আগে পোকো X3 Pro ইউজ করতাম, যার মাদারবোর্ড ডেডের ইস্যু মার্কেটে বহুত নাম হয়ে গেছিলো। একদিন যখন জগিংয়ে বেরিয়েছিলাম, গান চলছিল, আমার হঠাৎ করে গানটা বন্ধ হয়ে গেল। দেন ফোনটা দেখি আর কোনো রেসপন্স করছে না। তো সার্ভিস সেন্টারে নিয়ে গেলাম, তো বললো মাদারবোর্ড ডেড। একদম সেম কেস এই ফোনটার সাথেও হয়েছে আমার। খুবই লাক খারাপ। এখন এই মুহূর্তে ফোন কেনার মতো সিচুয়েশন ছিল না বা নেই। দেখা যাক কি করি। আমাদের কাছে কোনো স্পেয়ার ফোনও নেই এখন যে ইউজ করব। এত দেরি হলো, কলকাতা ফিরতে হয়তো 15 ঘন্টা প্লাস হয়ে যাবে। 15 ঘন্টা কি তারও বেশি লেগে যাবে, কারণ আমরা তো আজকে ডাইরেক্ট ফিরছি। এখানে কাল রাতে বৃষ্টি হয়েছে, রাস্তা দেখতে পাচ্ছ পুরো ভেজা। হ্যাঁ, আমরা যে হোটেলে ছিলাম ওইখানে বৃষ্টি হয়নি, বাকি দেখছি নানান দিকে বৃষ্টি হয়েছে। কারণ কালকেই তোমাদের দেখিয়েছিলাম যে মেঘলা আকাশ ছিল। আমরা যে হোটেলটা ছিলাম শুধু ওই দিকটা থেকে মেল রোডের ওই দিকে বৃষ্টি হয়নি, এই দিকটা দেখছি হালকা বৃষ্টি হয়েছে। তো পাহাড়ি জায়গা, এরকম স্ক্যাটার্ড ক্লাউড থাকে, তো যেখানে সেখানে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়। সাবধানে চালাতে হবে একটু, কারণ বৃষ্টির ওপরে এই যে ট্রেন লাইনগুলো খুব ডেঞ্জার হয়ে যায়। এমনিতেই স্লিপ থাকে, আর বৃষ্টিতে হলে তো সোনায় সোহাগা। তো যেটা বলছিলাম যে ফোনটা চালাতে চালাতে হঠাৎ দেখি কোনো রেসপন্স দিচ্ছে না, ব্ল্যাক আউট হয়ে গেছিলো। দেন আমি সঙ্গে সঙ্গে আমার মাথায় ওটাই স্ট্রাইক করেছিল যে সফটওয়্যার আপডেটে ফোন খারাপ করে দেয় কোম্পানি। সফটওয়্যার আপডেটে ম্যাক্সিমাম কোম্পানির ট্র্যাক রেকর্ড খারাপ। OnePlus-এর ফেমাস গ্রিন লাইন ইস্যু আফটার দ্য সফটওয়্যার আপডেট। তাতে ভ্যারাইটিস ফোন ছিল, OnePlus Nord 3, OnePlus 11R 9 ছিল, OnePlus 10 ছিল, OnePlus 10R। OnePlus-এর ট্র্যাক রেকর্ড বিশাল খারাপ। ভিভোর ট্র্যাক রেকর্ড, ভিভো বা আইকু যা বলো, ট্র্যাক রেকর্ড আমি ফার্স্ট টাইম নিজে ফিল করলাম, বাট এরকম কোনো ট্র্যাক রেকর্ড ভিভো বা আইকুর পাওয়া যায়নি। কাল রাতে আমরা টাইগার হিল সীমানা ওখান থেকে ফিরে আসার পরে হোটেলে বসেছিলাম, বসে ফোনে প্লে স্টোর থেকে আমি ক্ল্যাশ অফ ক্ল্যান্ট আপডেট করছিলাম। ফোনটা হঠাৎ সুইচ অফ টাইপের হয়ে যায়, মানে টোটালি ইরেসপন্সিভ হয়ে যায়। তো সুইচ টিপে ধরে রাখি বিভিন্ন, দেন চার্জে লাগাচ্ছি ফোন, কোনো রকম কোনো রেসপন্স নেই। আমার মনেই হলো যে চলতে চলতে ফাট করে এরকম বন্ধ হওয়া মানে এটা মাদারবোর্ড ডেড ইস্যু ছাড়া আর কিছু না। একটু ফাঁকা জায়গায় দাঁড়া না, জ্যাকেটের চেনটা আটকে নিয়ে ঠান্ডা লাগছে, খুবই খারাপ লাগছে দার্জিলিং ছেড়ে এরকম ফাট করে বেরিয়ে যেতে। বাট কিছু করার নেই, দিস ইজ লাক। এবার ফোনটা যখন রেসপন্সিভ হয়ে গেল ওরকম, আমি শুভঙ্করকে বললাম একবার গুগল সার্চ কর যে IQ Neo 6 মাদারবোর্ড ডেড ইস্যু। তো গুগল সার্চ করার পরে রেডিটে একটা পোস্ট আসলো, যেখানে একটা ছেলে লিখেছে আফটার দ্য June 24 আপডেট দ্য মাদারবোর্ড হ্যাজ বিন ডেড। তার নিচে দেখলাম আরও 3-4টে কমেন্ট, সেখানে ওই জিনিসটাই বলা হয়েছে। মানে সবাই মোটামুটি কমেন্ট করেছে যে তারাও সেম ইস্যু ফেস করেছে। অ্যান্ড ওটা দেখে বিশ্বাস করো হেভি মটকা গরম হয়ে গেছে। তারপর আমার
ফোন যেটা কিনছি সেটাতে কোম্পানি ক্লেম করছে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট, 3 বছরের সিকিউরিটি আপডেট। তো 2 বছরের আপডেট, 4 বছরের আপডেট, 7 বছরের আপডেট, কোম্পানি এত কিছু ক্লেম করছে। বাট হোয়াট ইজ দ্য বেনিফিট অফ দিস? আমি যদি আপডেট করে ফোন আমার খারাপ হয়ে যায়, দেন আমি আপডেট কেন করব? আমার যে সফটওয়্যার স্টেবল চলছে আমি সেটা করব। বাট ফোনে সিকিউরিটি প্যাচ আপ আপডেট না হলে আমার ফোনে সিকিউরিটি কম্প্রোমাইজ হয়ে যাবে। তার থেকেও বড় কথা, আমি অ্যান্ড্রয়েড ভার্সন নতুন টেস্ট করতে পারবো না, কারণ টেস্ট করতে গেলে আমার ভয় লাগবে। আমি তো টেস্ট করতে যাচ্ছি, কিন্তু টেস্ট করতে গিয়ে তো আমার বদহজম হতে পারে। মানে কিছু বলার নেই আমার। প্রত্যেকটা কোম্পানি অলমোস্ট সেম ওয়েতে চলছে, প্রত্যেকটা কোম্পানি সেম ওয়েতে চলছে। পোকো X3 Pro ওটা আলাদা লেজেন্ড ছিল, ও তো 9 মাসের মধ্যে খারাপ হয়ে গেছিলো, সবার 7-8 মাসের মধ্যেই খারাপ হয়ে গেছিলো ফোন কেনার। ও তো আলাদা লেজেন্ড ছিল, ওর লিগই আলাদা ছিল, ও ওয়ারেন্টি থাকাকালীন খারাপ করে দিয়েছে। আর এইটা তো মানে প্রত্যেকটা কোম্পানির ট্র্যাক রেকর্ড খারাপ। তোমরা যদি চেক করে দেখো, কি OnePlus, কি MI, কি তোমার রিয়েলমি, সবার নয় গ্রিন লাইন, ইভেন অ্যাপেল পর্যন্ত সবার কোনো না কোনো ফোনে গ্রিন লাইন ইস্যু। স্যামসাংয়েরও গ্রিন লাইন ইস্যু রয়েছে। OnePlus হয়তো তার রেপুটেশন এখন ঠিক করছে যে লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি দিচ্ছে। বাট আমি যদি একটা ফোন কিনি আর আমি যদি সফটওয়্যার আপডেটে আমার ফোনটা খারাপ হয়ে যায়, আমি সফটওয়্যার আপডেট প্রথম কথা করবো কেন তাহলে? আর যদি আমি একটা ফোন কিনি দেন আমি সফটওয়্যার আপডেট করবো না কেন? আমি তো কোম্পানিকে কম টাকা দিয়ে ফোন কিনছি না, যে কোম্পানি আমাকে 12-13 হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিল আমার ফোনে, 30 হাজার টাকার ফোন আমি 20 হাজার টাকায় পেয়ে গেলাম। কিন্তু সেটা না, হার্ড আর্ন মানি দিয়ে তো আমরা ফোন পারচেস করছি না। তো সেই হার্ড আর্ন মানিটা যদি এরমভাবে ওয়েস্ট হয়ে যায়, তো স্বাভাবিক এটা যে কারণেই মাথা গরম লাগবে। মুড এত গরম হয়ে গেছে। ভাবো, আমাদের 7 তারিখ চেক আউট করার কথা ছিল, আর 6 তারিখ চেক আউট করছি। কত কিছু ঘোরার প্ল্যান ছিল, ভাবো কত কিছু ঘোরার প্ল্যান ছিল আমাদের। দুদিন সেইভাবে ঘোরাটা মানে ফলপ্রসূ হয়নি, মানে যেরকম এক্সপেক্ট করেছিলাম অতটাও হয়নি। আজকে রোপওয়ে চড়তে যেতাম, আজকে জুতে যেতাম, টি গার্ডেনে যেতাম। কোথায় যাচ্ছি? বাড়ি যাচ্ছি। নিয়ারেস্ট সার্ভিস সেন্টার কোথায়? শিলিগুড়িতে গিয়ে আমার কী হবে? কিছু হবে না, টাইম ওয়েস্ট হয়ে যাবে। মাদারবোর্ড ডেড ইস্যু হলে ফোন জমা নেবে কোম্পানি, আর ঠিক করাবো না সেটা আমার ওপর। যদি কোম্পানি এখন বলে চার্জ লাগবে, দেন কোম্পানির চার্জ করা উচিত না। বাট কোম্পানি কখন গিয়ে অ্যাকসেপ্ট করবে? যখন ইন্টারনেটে পুরো ঝড় উঠে যাবে। আর আই ডোন্ট থিঙ্ক IQ Neo 6 এখন আর বেশি লোকে কেউ ইউজ করছে। কেউ না কেউ সবাই সেল করে দিয়েছে ফোনটা। IQ Neo 6 শুভঙ্করকেও আমি সাজেস্ট করেছিলাম, ও কিনেছিল। ও এখন IQ Neo 6টা ইউজ করে না, ওটা ওর বোন ইউজ করে। তার মানে ওর বোনের ফোনটাও খুব শিগগিরই যাবে সফটওয়্যার আপডেটে। এরপরে গিয়ে ব্র্যান্ড ডিনাই করবে যে টাকা লাগবে, 3 বছরের ফোন, আউট অফ ওয়ারেন্টি। বাট দিস ইজ নট মাই ফল্ট। আমি একটা অ্যাপ ইনস্টল করছি, চলতে বন্ধ হয়ে যাচ্ছে। এই ফোনটা যেটা দেখছো, এটা শুভঙ্করের ফোন, আমি ম্যাপ চালানোর জন্য খুলে রেখে দিয়েছি। এত সুন্দর না স্যার, আমাকে খুশি করতে পারছে না। আর তুমি ভাবো তো, ফোনে এটা তো গেল যে ফোনটা খারাপ হলো, আমি ফোন কিনবো, যা হোক মেনে নিলাম। আমার ফাইন্যান্সিয়াল এখন কন্ডিশন খারাপ হয়ে গেল, আমি কোথাও পে করতে পারবো না, UPI ইউজ করতে পারবো না। আমাকে এখন ATM খুঁজে ক্যাশ তুলতে হবে। অর্ধেক জায়গায় 500 টাকা খুচরো দিতে চায় না। আমি শিলিগুড়ি মানে দার্জিলিং থেকে এখন যাব পুরো কলকাতা। আমি কতটা ফাইন্যান্সিয়াল ট্রাভেলে পড়ে গেলাম। থার্ড হচ্ছে ডেটা। কত ডেটা ছিল, আমি ভ্লগের জন্য কত রকম ডেটা মানে ভিডিও করেছিলাম। ইভেন আমার যে ইন্ট্রো ছিল, মানে যেখান থেকে ভ্লগ স্টার্ট হতো, সেটা আমার ঘর থেকে স্টার্ট হয়েছিল। আর সেটা আমি ঘর থেকে আমার ফোন থেকে ভিডিও রেকর্ড করেছিলাম। আর ওই যে ঘরে দাঁড়িয়ে যে আমি দার্জিলিংয়ের জন্য বেরোচ্ছি, আমি খুব এক্সাইটেড, এই জিনিসগুলো যে বলেছিলাম সেগুলো চলে গেল। আমার ডেটা লস হয়ে গেল টোটালি। ব্লগে কিছু আমি মোবাইল দিয়ে শ্যুট করেছিলাম। সবসময় তো আর আমি ক্যামেরা ইউজ করতে পারবো না। অ্যাকশন ক্যামেরা বলো বা আমার DSLR বলো, আমি তো সবসময় ইউজ করতে পারবো না। মোবাইল দিয়েও শ্যুট করছিলাম, আমার সব কটা ডেটা চলে গেল। আমার ছিল না কোনো ব্যাকআপ, আমি ইউজ করতাম না গুগল ফটোজ, কারণ গুগল ফটোজের ওই ইরিটেটিং নোটিফিকেশন আমার খুব বিরক্ত লাগে। স্টোরেজ ফুল আমার খুব বিরক্ত লাগে। এই ব্লগটা কিছু জায়গা যেগুলো ফোনে ছিল রেকর্ড করা, ওই ফোনের ওই জায়গাগুলো রেকর্ডগুলো মানে কিছু তড়কা লাগানোর মতো ছিল, সেখানে সুখা হয়ে যাবে ব্লগটা। তো গাইজ, যদি আমি ইরিটেটিং করে থাকি কাউকে, আই এম রিয়েলি সরি। বাট তোমরা বুঝতে পারছো যে এই কোম্পানিগুলোর জন্য আমাদের নিজেদের রিয়েল লাইফে কীরকম ট্রাভেল ফেস করতে হয়। পয়সা খরচা করে ট্রাভেল ফেস করার কোনো মানে হয় না। না ভাবো না, ঘুরতেও তো এসেছিলাম অনেক টাকা খরচা করে, না সে ঘুরতে আসাটা, সেখানে আমার টাকাগুলো তো ওয়েস্ট হলো। কোনো হোটেলে যদি তুমি চেক আউট করো, তুমি বলো 1 দিন আগে ছেড়ে দেবে, তুমি 4 দিনের অলরেডি বুক করে নিয়েছো, সেই হোটেল তো তোমাকে চার্জ করবে। সেই হোটেলে যদি কাস্টমার পেয়ে যায়, তাহলে ওরা কনসেশন করে।
কিন্তু যদি কোনো কাস্টমার না পায় হোটেল, তাহলে তো তোমার থেকেই চার্জ করবে না, তুমি যদি একদিন আর্লি চেক আউট করো। আমাদের লাক ভালো ছিল, পাহাড়ি সোল যে হোটেলে ছিলাম আমরা, খুবই ভালো হোটেল, স্টাফ বিহেভিয়ার খুবই ভালো। ইভেন ওখানে যে দাদা ছিলেন ওনার আমাদের জিজ্ঞেস করলো কালকে, কথা হচ্ছিল যখন আমরা বললাম চেক আউট করবো, তো সেই অনুযায়ী চেক আউট করলো। তো এক্সট্রা কোনো চার্জ নেয়নি। 3 দিনের জন্য আমাদের থেকে 2600 টাকা চার্জ নিয়েছে, মানে 2 দিনের জন্য, সরি, 2 দিনের জন্য 2600 টাকা চার্জ নিয়েছে। আর মানে 1300 টাকা করে পার ডে রুম ভাড়া। আর আমরা যেগুলো চা টা এসব কিছু যে নিয়েছিলাম, হ্যাঁ, ওই যেটা বিল হয়েছিল সেটা টোটাল আমরা 2800 সামথিং দিয়েছি। তো নো ডাউট এনারা খুব ভালো ছিলেন, যার জন্য আমাদেরকে কোনো চার্জ করেনি। কিন্তু সবাই তো এরকম হয় না, না সবাই এরকম হয় না। এই ব্র্যান্ডগুলোর জন্য আমাদের কত রকমের ট্রাভেল ফেস করতে হয়। এটা যদি বিশ্বাস করো, এতটাও মাথা গরম হতো না যদি এটা কলকাতায় থাকতে হতো। কোথায় হলো, একটা ঘুরতে এসে, আর একদিন পরে হলেও এত মাথা গরম হতো না। পুরো ট্রিপ প্ল্যানটা চপাট হয়ে গেল, পুরো ট্রিপ প্ল্যানটা চপাট হয়ে গেল। আই এম রিয়েলি সরি গাইজ, আমি তোমাদেরকে বোর করছি এসব কথা বলে, আমি বুঝতে পারছি, বাট দিস ইজ দ্য ফ্যাক্ট। আমার ফার্স্ট ব্লগ বানানো, পাহাড়ে এসে পাহাড়ে ঘুরতে যাওয়া, বাইক নিয়ে ফার্স্ট দার্জিলিং আসা, তারপরে এরকম যে মিসঅ্যাপগুলো হয়ে গেল, মানে আই এম রিয়েলি স্যাড ইয়ার। দুজনকে কন্ট্যাক্টই করতে পারবো না ঠিক করে, টোটালি কানেকশনলেস। ওর ফোন থাকবে আমার কাছে, ও কিছু করতে পারবে না, রাস্তায় তেল টেল ভরাতে গেলে ও পড়ে যাবে প্রবলেমে। মানে বুঝতে পারছো তো কত রকম প্রবলেম রাস্তায়। যদি বাই চান্স আলাদা হয়ে যায়, ওর ভাবো স্কুটির তেল শেষ হয়ে গেল, ওই ফোনটা দিয়ে পে করবে। অনেক জায়গায় আছে কার্ড অ্যাকসেপ্ট করে না পেট্রোল পাম্প, অনেক জায়গায় আছে। আমারই আসার সময় হয়েছিল, কার্ড অ্যাকসেপ্ট করেনি। সেরকম যদি সিচুয়েশন আসে, পেট্রোল পাম্প যদি কার্ড অ্যাকসেপ্টই না করে আমাদের, মানে ওর যদি অ্যাকসেপ্ট না করে, আমাদের যদি একটা কানেকশন লস হয়ে যায়, বুঝতে পারছো আমাদের রাস্তায় কত বড় প্রবলেম হবে এই ব্র্যান্ডগুলোর জন্য। শুধু দার্জিলিং, বাকি দার্জিলিং ছাড়াও তো আমাদের কত ডেটা রয়েছে, সব লস হয়ে গেল না, সব ডেটা উড়ে গেল। ফোন কিনলে এখন উপায় হচ্ছে মান্থলি ব্যাকআপ করো, আর কোনো উপায় নেই। মানে ফোনের তোমার 256 যে জিবি স্পেসটা রয়েছে, ওটা কোনো কাজের না। তোমার কম্পিউটারে আলাদা করে 256 জিবি স্পেস অ্যালোকেশন রাখতে হবে, যেটা তোমার ফোনের ডেটাতে থাকবে ওতে। যাই হোক গাইস, আর কি বলবো, তোমরা ভিউ দেখতে থাকো। আমরা হিলকার্ট রোড ধরেই ফিরছি। মিরিকের রাস্তা দিয়ে গেলে হয়তো আমরা একটু জ্যামটা কম পেতাম, বাট মিরিকের রাস্তার ওদিকে দুধিয়া ফুদিয়ার ওইদিকে গেলে এখনও রাস্তা ওখানে প্রচণ্ড খারাপ হয়ে রয়েছে, প্লাস হচ্ছে লং কিউজ রয়েছে, এখন যেরকম এখানে লং কিউজ। ঢুকছি এখন কালিম্পং, আর এইখান থেকেই সেই দেখা যাচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা পর্বত পেছনে। রাস্তা এখানে খুব সুন্দর কাজ হয়েছে লাস্ট 2-1 দিনে, কারণ যাওয়ার সময় এগুলো ছিল না এরকম সুন্দর। মানে এদিক দিয়ে কাজ হতে হতে ওদিকে যাচ্ছে। সরি গাইজ, আমি ভুল বলেছিলাম, এটা কালিম্পং অ্যাকচুয়ালি, এটা কার্শিয়াং ঢুকছি। আমি দুবারই ভুল বলেছিলাম, যাওয়ার সময়ও ভুল বলেছিলাম, আসার সময়ও ভুল বলেছিলাম। আমি এখন রিয়েলাইজ করলাম সেটা। এটা ঢুকলাম আমরা কার্শিয়াং। তো গাইজ, যেখানে ওয়ান ওয়ে, আমাদের এই উপরের রাস্তা দিয়ে যেতে হবে, যেটা তোমাদের ওই আসার সময় দেখিয়েছিলাম। কার্শিয়াং চলে আসলাম, এখানে এবার হালকা হালকা গরম লাগতে শুরু করে দিয়েছে। আমি সিগন্যাল খুঁজছিলাম, সিগন্যাল খুঁজে পেলাম না কোনো, কেস ফেস খাবো না কোনো। ওই দিক দিয়ে চলে গেল যত সম্ভব, ওটা রোহিণী রোড।
আর আমরা যাচ্ছি আপাতত হিলকাট রোড ধরেই। পৌঁছতে পৌঁছতে কলকাতা হয়তো রাত 2টো মতো বেজে যাবে। চেষ্টা করছি যতটা স্মুথলি ভালোভাবে টানা যায়, বাট এই রাস্তায় টানা খুব প্রবলেম হয়ে যায় বিকজ এই যে ট্রেন লাইনগুলো যখন রাস্তার ক্রস করে তখন খুব টানা প্রবলেম হয়ে যায়। একটা জায়গায় তো একটু ভেজা ছিল, একটু মানে কি বৃষ্টি হয়েছিল, ওখানে ভেজা ছিল একটা জায়গায়। ও কি দারুণ লাগছে এই জায়গাটা, একটু ভেজা ছিল প্লাস তার উপর দিয়ে ট্রেন লাইন মানে রাস্তায় এরম করে গেছে, এরকম না এরমভাবে, আর ওই রাস্তাটা আমি ঘোরাতে আর পারছিলাম না ঠিক করে। তো ওখানে একটু এরকম এরকম মানে অলমোস্ট ব্যালেন্স পুরো আমার হারিয়ে গেছিলো অলমোস্ট। তো কোনো রকম আমি ব্যালেন্সিং করে নিয়েছি, ওটা ভিডিওতেই রয়েছে, তোমরা হয়তো বুঝতে পারবে না বাট ওটা আমি ফিল করতে পেরেছিলাম। আমরা একটু আগে ওই দিক থেকে এসেছিলাম, ওই দিক দিয়ে ঘুরে ঘুরে এই দিক হয়ে তারপরে এই দিক দিয়ে বেরোচ্ছি। এই যে সেই ভয়ানক ল্যান্ডস্লাইডটা, দেখতে পাচ্ছ পুরো রাস্তার নিচে ধসে রয়েছে। এখানে ভয়ানক ল্যান্ডস্লাইড হয়েছিল। যতই গার্ড দাও পাহাড়ের যখন ইচ্ছা হবে তোমাদের কোনো গার্ড ওয়ালও কিছু করতে পারবে না। নেচারের যখন ইচ্ছা হবে যে নেচার তার জায়গা ফিরিয়ে নেবে, তো যেটা নেচার হেন তেন প্রকারে নিয়ে নেবে, সেখানে আমাদের মানুষের কিচ্ছু করারই থাকবে না। তো এইসব গার্ড ওয়াল জাস্ট ওটা নেচারের কাছে দেখনাই হয়ে থাকে তখন। আস্তে আস্তে আমরা নীল আকাশ থেকে শহরের দিকে যত ফিরছি আকাশ তত সাদা হতে হতে যাচ্ছে। অনেকটাই নিচে চলে এসেছি, অলমোস্ট প্রায় শিলিগুড়ি শহরের কাছেই আছি। জাস্ট ভিউটা দেখো গাইজ, কি সুন্দর লাগছে ভ্যালি। ওহ মাই গড, ওহ মাই গড, আই উইশ আরো কটা দিন থেকে যেতে পারতাম। হ্যাঁ দেখো এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, সেই পাথর ভাঙছে। আই উইশ আরো কটা দিন থেকে যেতে পারতাম। জাস্ট ইচ্ছা করছে না বাড়ি ফিরতে গাইজ, বিশ্বাস করো জোর করে বাড়ি ফিরছি। ও পাখির ডাক, প্রকৃতির এত সুন্দর দৃশ্য, এত সুন্দর ভ্যালি, ছেড়ে যেতেই ইচ্ছা করছে না। উফ, উফ, কত সুন্দর নেচার। সেই সুবিশাল পাহাড়ের ওপরে আমরা ছিলাম যেখান থেকে নেমে এসেছি। ঝর্ণাটা বেশ সুন্দর। এইখানে আর তেমন ঠান্ডা নেই, ঠান্ডা শেষ।
এখানে আর একদমই ঠান্ডা নেই। এই জায়গাটা রাস্তা খুবই স্মুথ গাইজ, গয়াবাড়ি এই জায়গাটা বিশাল স্মুথ। এই জায়গায় রাস্তা, বাইক একটু নড়ছে না, দারুণ রাস্তা এই জায়গাটা। গয়াবাড়ি স্টেশন। এই যে এইটা দিয়ে, এই রাস্তাটা আমরা যে এতটা ঘুরে আসলাম সেই গিধা পাহাড় থেকে, এই রাস্তাটা একদম শর্টকাট গিধা পাহাড়ে ওঠার জন্য। কিন্তু এই রাস্তাটা খুব স্টিফ, প্রথম দিন অতটা ট্রাই করিনি ওই জন্য, আর প্লাস সরু রাস্তা ওটা, ওই জন্য প্রথম দিন আর অত ট্রাই করিনি, যে রিস্ক নিয়ে লাভ নেই কোনো, তার জন্য। তো এক পাহাড় থেকে আরেক পাহাড়, আবার আরেক পাহাড় থেকে অন্য পাহাড়, এই করতে করতে আমরা অলমোস্ট, আর কিছুটা বাকি শিলিগুড়ি ঢুকতে আমাদের, চলে এসেছি অলমোস্ট। তো আমাদের প্ল্যান হয়েছে যে আগের দিন যেইখান থেকে দার্জিলিং যাওয়ার সময়, মানে শিলিগুড়ি থেকে দার্জিলিং ঢোকার সময় যেখানে মোমো খেয়েছিলাম, ওখান থেকে মোমো খাবো আবার। কারণ সময় এখন ঘড়িতে 10:36, সকাল থেকে কেউ ব্রেকফাস্ট করিনি, একটানা গাড়ি চালিয়ে যাচ্ছি। তো ওই জায়গায় দাঁড়িয়ে আমাদের মোমোটা বেশ ভালো লেগেছিলো সেদিনকে, তো আর একবার ওখানে দাঁড়িয়ে একবার ব্রেকফাস্ট করব। কারণ শিলিগুড়িতে সত্যি কথা বলতে ব্রেকফাস্ট করতে গেলে যেটা প্রবলেম হয় যে এত কনজেস্টেড, তার জন্য কাইন্ড অফ বিরক্তি লাগে। হ্যাঁ, তো এই যে চলে এসেছি আমরা এই মোমোর দোকানে। আগের দিন এইখান থেকে মোমো খেয়েছিলাম, আজকে আমরা আবার ফেরত এসেছি সেই জায়গাতে। আবার সব ট্রাকগুলোকে কাটাতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাও। এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর, বল, চওড়াও জায়গা অনেকটা। অত গরম না এদিকে, নিচে যাবো এরপরে ফেটে চার হয়ে যাবে। আচ্ছা, কি করবি, পুরি সবজি খাবি নাকি? নাকি এখানে দেখবো মোমো আছে নাকি, আয় দেখি। মোমো খাবি নাকি আলু সবজি খাবি? মোমোই খাবি? তো দেখ চিকেন মোমো হবে নাকি। चिकन होगा, चिकन मोमो। हाँ, মোমো খাওয়ার ডান, ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার রওনা দিলাম টুয়ার্ডস শিলিগুড়ি। এইসব জায়গায় মোটামুটি ভালোই গরম আছে, ঠান্ডার জগৎ পেরিয়ে আসলাম। কলকাতায় সবাই নাকি বলছে ঠান্ডা পড়েছে, কিন্তু আমার মনে হয় না যা ঠান্ডা পেরিয়ে এসেছি কলকাতায় গিয়ে আমাদের আর ঠান্ডা লাগবে, কলকাতায় গরমই লাগবে আমাদের। এখানে দেখো ল্যান্ডস্লাইড চলছে, এখানে অলরেডি ল্যান্ডস্লাইড চলছে। দার্জিলিং মোড় এখান থেকে আর 15 কিলোমিটার। তো গাইজ, এই যে পুরো ব্লগটা ফ্রম কলকাতা টু দার্জিলিং তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক করে দিও যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে। তো এই যে হিল কার্ট বা টয় ট্রেন, এইটা তৈরি ব্রিটিশরা করেছিল। এত পুরনো ইনফ্রাস্ট্রাকচার হয়েও ব্রিটিশরা ইন্ডিয়াতে কত ট্রেন লাইন, কত কিছু তৈরি করে দিয়ে গেছিলো। বাট হ্যাঁ, ওদের নিজেদের সুবিধার্থে, আমাদের তো এখনও কাজে লাগছে সেগুলো, কিন্তু আমরা কিন্তু এর রিপ্লেসমেন্ট আজ অব্দি কিন্তু কোনো কিছু তৈরি করতে পারিনি। আমরা হয়তো কিছু জায়গায় সিঙ্গেল লাইনকে ডুয়াল লাইন করেছি, বাট ব্রিটিশরা যে ট্রেন লাইন বসিয়ে দিয়ে গেছিলো, ওরা যত কিলোমিটার অবধি টোটাল ট্রেন লাইন, সেটা এই হিল কার্ট হোক বা আমাদের যে নর্মাল ইন্ডিয়ান রেলওয়ে ট্রেন, তো যাই হোক না কেন, সেগুলো কিন্তু আমরা ব্রিটিশদেরকে আজ অব্দি ক্রস করতে পারিনি। আমরা অত বেশিও লাইন
বিছাতে পারেনি অ্যাকচুয়ালি, আমি যেটা বলতে চাইছি। অ্যান্ড ব্রিটিশরা যদি এটা না করে যেত, দার্জিলিংয়ের এই এত সুন্দর টয় ট্রেন আজ অব্দি হয়তো কোনো দিনও তৈরিও হতো না। বাট আমি এটাতে খুশি যে আমরা আমাদের ঐতিহ্যটাকে ধরে রাখতে পেরেছি এবং কন্টিনিউয়াস রক্ষণাবেক্ষণ করে চলেছি। আমি এইটাতে অন্তত খুশি। হিল স্টেশন থেকে এবার নিচে নামার এত সুন্দর রোড। আমরা কার্শিংয়ের রাস্তা দিয়ে না এসে যদি মিরিক হয়ে ঘুরে আসতাম তাহলে বলতে পারছি না কতটা টাইম লাগতো, কারণ মিরিকের রাস্তা খারাপ হয়ে গেছে। এই যে লাস্ট বন্যাটা হলো, আর দুধিয়ার তো ব্রিজও ভেঙে গেছিলো অক্টোবরের 4 তারিখে। কিন্তু দুধিয়া ব্রিজের পাশে একটা টেম্পোরারি রাস্তা করে দিয়েছে যেটা দিয়ে যান চলাচল করছে, বাট সেখানে খুব লং কিউজ থাকে, তাই জন্য আমরা ওই রাস্তাটা অ্যাভয়েড করেছি। আর যদি আমরা মিরিক হয়ে আসতাম তাহলে এইখানে এসে এই রোডে কানেক্ট হতো, মিরিকের রাস্তা। ঢুকে গেলাম পুরোপুরি সমতলে, পাহাড় শেষ, পাহাড় পেছনে ফেলে এসেছি। শুরু হলো ব্যারিকেড লাগানো রাস্তা। তাও ভালো দার্জিলিংয়ে এই টোটো দেখা যায় না, টোটোর চক করে গাড়ি চালানোই পসিবল হয় না, রাস্তার পেন। আমরা ঢুকছি অলমোস্ট দার্জিলিং মোড়, শিলিগুড়ি মেন রোড। আমরা যাব এখান থেকে ডান দিক টুয়ার্ডস বাগডোগরা। অ্যান্ড কলকাতা এখান থেকে দেখাচ্ছে 580 কিলোমিটার। যখন এখনও ভাবছি যে আমাদের এখনও 580 কিলোমিটার যেতে হবে, শুনেই কীরকম একটা আতঙ্ক লাগছে, শরীরে যেন কেঁপে উঠছে। এখনও 580 কিলোমিটার যেতে হবে শুনে। এই আসলাম দার্জিলিং মোড়, এখান থেকে আমরা যাব ডান দিক। সিগন্যাল শুরু। এখন ঘড়িতে সময় হচ্ছে 11:47, আর আপাতত এখানে একটু জ্যামে ফেসে রয়েছি। জ্যাম তো না, সিগন্যাল। তো এখন ঢুকছি বাগডোগরা। সামনে বাগডোগরা ফ্লাইওভার। বাগডোগরা ফ্লাইওভারটা হেভি সুন্দর, একদম ঝাঁ চকচকে। এই এন্টার করলাম আমরা বাগডোগরায়। আমাদের এই জায়গাটায় এই দিকটা হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট প্লাস বাগডোগরা স্টেশন। এইখান থেকে দেখো সুন্দর মাউন্টেন ভিউও দেখা যায়। আই ডোন্ট থিঙ্ক গোপ্রোতে অতটা ভালো আসবে। আমরা বাদিক নিয়ে নিলাম, যাচ্ছি টুয়ার্ডস কলকাতা। এই জায়গাটা বেশ সুন্দর, এই ভেতরটাই এয়ারপোর্টটা। এই দিক দিয়ে গেলে গিয়ে সামনে থেকে বাঁ দিকে চলে যাচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট। এই যে এই রাস্তাটা সোজা এয়ারপোর্ট ঢুকে গেল। বাগডোগরার এখানে রাস্তা কিন্তু খুব সুন্দর, দেখতেই পাচ্ছ সেটা। মাঝে মাঝে চেক করে নিতে হয় রেকর্ড হচ্ছে কিনা। এখানে পুরো লাইন দিয়ে চা বাগান দেখতে পাচ্ছ, যার জন্য বড় বড় গাছ দিয়ে চা গাছকে কিছুটা ছায়া দেওয়া হয়েছে। পুরো লাইন দিয়ে চা বাগান একদম বাগডোগরা এয়ারপোর্টের ওখান থেকে। এগুলো সমতল ভূমির চা বাগান, দুই দিকে পুরো চা বাগান। ইসলামপুর। কেন?
ম্যাপ কানেক্ট করতে হবে না, আর লাগবে না, হয়ে গেছে। আর আমরা বুঝলি, এই দেখ, এই মোড়টা থেকে আমরা এই ব্রিজ ধরেছিলাম, এই ব্রিজ ধরে আমরা ওই দিকে ঢুকে গেছিলাম, ওই রাস্তাটায় 27। আমাদের যেতে হতো এই ব্রিজের তলা থেকে গিয়ে স্ট্রেট হচ্ছে বাগডোগরা। বাগডোগরা না ইজি হলো না, বললাম তো, অনেক বেশি ঘুরেছিলাম। অ্যাকচুয়ালি ঘুরেছিলাম না, আমাদের রাস্তা খারাপ পড়ে গেছিল, আর ওটা একটু জ্যামের রাস্তা হয়ে গেছিল। বাকি এইটা আমরা যেরকম এসছি একদম স্ট্রেট রাস্তা। না আমার লাগবে না। আমার 280 কিলোমিটার, এখনো কাটা ফুল দেখাচ্ছে। তো আমার আবার তেল ভরতে হবে, যখন নেক্সট টাইম ফিল আপ করাতে দাঁড়াবে তখন আমার দাঁড়াতে হবে। তো 280 কিলোমিটার, ও যদি 200 কিলোমিটার পরেও দাঁড়ায় তাও আমার 480 কিলোমিটার, আমার 550 কিলোমিটার আরামসে চলে যাবে, বেশি তো কম না। তো আমার লাগবে না। তো উত্তর দিনাজপুর ক্রস করে আমরা এখন ঢুকছি দক্ষিণ দিনাজপুর, মানে ঢুকলাম। বেশ কিছু জায়গায় রাস্তা খারাপ রয়েছে, অ্যান্ড পিচের থেকে বেশি কংক্রিটের রাস্তা ম্যাক্সিমাম জায়গায়, আর জায়গায় জায়গায় এরকম ব্যারেল বসানো। এই দেখো রাস্তা, উফ, অতিরিক্ত খারাপ এই জায়গায়। অ্যান্ড এইসব কিছু কিছু রাস্তার জন্যই আরও বেশি সমস্যা হয়ে, যার জন্য লেট হয়ে যায় আর শরীরে খাটনি বেড়ে যায়। এছাড়াও ফুয়েল এফিসিয়েন্সি কমে যাওয়া, এগুলো তো রয়েইছে। তো এখন আছি আমরা ইসলামপুর বাইপাসের রাস্তা। যাওয়ার সময় আমরা ইসলামপুর ওই দিক দিয়ে টাউনের ভেতর দিয়ে ঢুকেছিলাম। এই যে দেখো লেখা রয়েছে ডান দিকে ইসলামপুর, মানে ইসলামপুরের যে টাউনের কানেকশন রাস্তাটা এইখানেই শুরু হচ্ছে। আমরা যাওয়ার সময় এই দিকে না এসে, এই হাই রোড দিয়ে না এসে আমরা ওই দিকে ঢুকে গেছিলাম, ওই রাস্তা দিয়ে গিয়ে এদিকে স্ট্রেট ঢুকে গেছিলাম। আর এখন যাওয়ার সময় এদিক দিয়ে যাচ্ছি। এবার আমরা ঢুকবো কিষানগঞ্জ। ওখান থেকে হয়তো আর ম্যাক্সিমাম 20 কিলোমিটার মতো কিষানগঞ্জ। তেল ভরার পর থেকে অলরেডি 50-52 কিলোমিটার মতো ক্রস হয়ে গেছে। 280 কিলোমিটারে তেল ভরেছিলাম, এখন 332, মানে 50 কিলোমিটার অলরেডি কভার করে নিয়েছি। তো এন্ট্রি করলাম বিহারে কিষানগঞ্জ। এখানে একটা ট্যাঙ্কি পেয়ে গেলে না আমার সারা লাইফের তেল হয়ে যেত। এই ট্রেনের একটা পেট্রোল ট্যাঙ্কি পেয়ে গেলে সারা লাইফের তেল জোগাড় হয়ে যেত আমার। যাওয়ার সময় গেছিলাম আমরা আমার ওপরে যে ব্রিজটা রয়েছে এই ব্রিজ দিয়ে, ফেরার সময় নিচ দিয়ে যাচ্ছি এখন। অ্যান্ড সামনে ব্রিজ আছে আবার। এই এরিয়াগুলো টোটালি বিএসএফের এরিয়া অলমোস্ট। তো বিএসএফের হেলিকপ্টার উড়ে যাচ্ছে অ্যান্ড পেট্রোলিং করছে। এইখানে একটা দেখতে পাচ্ছ হেলিকপ্টার, এই একটা হেলিকপ্টার। এই যে হেলিকপ্টার উড়ছে, আর আমার পেছনে আর একটা রয়েছে, এখানে পেট্রোলিং হচ্ছে। সো আমরা বিহার থেকে বেরিয়ে চলে এসেছি, আবার ওয়েস্ট বেঙ্গলে রিএন্টার করে নিয়েছি। নাও হেডিং টুয়ার্ডস ডালখোলা। অ্যান্ড আমাদের প্ল্যান হচ্ছে রায়গঞ্জের কাছাকাছি ঢুকে মেবি হয়তো রায়গঞ্জেই আমরা লাঞ্চ করব। এখানে রাস্তা বন্ধ, ডাইভারশন করেছে। ডালখোলা থেকে ব্রিজের তলা দিয়ে বাদিক নিয়ে আমরা ডালখোলা ক্রস করে এখন এগোচ্ছি ধীরে ধীরে। আর রায়গঞ্জ 40 কিলোমিটার বাকি এখান থেকে। তো দেখছি 40 কিলোমিটার পরে রায়গঞ্জে খেতে কোথাও দাঁড়াই কিনা। সূর্য প্রায় অস্ত যাচ্ছে। ইচ্ছা তো নেই, বিকজ খিদে পাচ্ছে না। বাবাকে জিজ্ঞেস করলাম, ও বললো ওর খিদে পাচ্ছে না, আর আমার একটুও খিদে পাইনি। সকালে মোমো খাওয়ার পর থেকে এখন অবধি ঠিক আছে। ইভেন সকালে যখন মোমো খেয়েছিলাম তখনও খিদে পাইনি। কেন না বাড়ি ফেরার সময় আর খিদে পাচ্ছে না, কিন্তু যখন দার্জিলিং যাচ্ছিলাম তখন বিশাল খিদে পাচ্ছিল, বারবার রাস্তায় খিদে পাচ্ছিল। এখন যেন আর খিদেই পাচ্ছে না। ঘড়িতে এখন বাজে 3:31 কিলোমিটার, সরি আমি কি বলছি,
ঘড়িতে এখন সময় হচ্ছে 3:31, আর আমরা মোটামুটি 200 কিলোমিটার রাস্তা কভার করেছি। আর আমরা সকালে বেরিয়েছিলাম 9:45 নাগাদ। খুব বেশি ব্রেক নিইনি আমরা, কিন্তু কভারেজ ডিস্টেন্সটা একটু কম, বিকজ পাহাড়ি রাস্তায় তো কন্টিনিউয়াসলি স্লোই চালাতে হয়েছে, বারবার ব্রেক হয়েছে তার মধ্যে, তাই জন্য স্পিডটা কিছুটা কমে গেছে। আবারও একটু স্লো হয়ে গেলাম বিকজ শুভঙ্কর পিছিয়ে পড়েছে, অনেকটাই পেছনে রয়েছে, যার জন্য লুকিং গ্লাসে ওকে দেখাও যাচ্ছে না। গাইজ আমরা এখন রায়গঞ্জ ঢুকলাম। এই দেখো রায়গঞ্জ ব্রিজ ক্রস করলাম। খুব ঘুম পাচ্ছে, যাওয়ার দিনকে ঘুম পাচ্ছিল না, বাট এখন আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। দেখি একটা ঠিকঠাক জায়গা দেখে একটু দাঁড়াতে হবে। কি হয়েছে, ঘুম পাচ্ছে? হ্যাঁ, তেল শেষ। চ সামনে পেট্রোল পাম্প পেয়ে যাবো। আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, আমি এরম করে চালাচ্ছিলাম পুরো মাথা ঝুঁকিয়ে। হ্যাঁ, না দেখতে তো পাচ্ছি না। চ দেখি, থাকবে তো অবশ্যই। চ নর্মাল মোডে চালা, রেস মোডে চালাস না, এখন নর্মাল মোডে চালা। তো গাইজ রিফুল করাতে চলে এসেছি, গাড়ির তেল আছে, চলে যাবে এখনো 150 কিলোমিটার, ফুল ট্যাঙ্ক 150 কিলোমিটার চলে যাবে, বাট স্টিল দরকার। একজন যখন ভরে নিচ্ছে তার একজন ভরেই নেওয়া ভালো। আমি আমার নিজে নিজে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ডিসপ্লে এদিকেই থাকে, দুদিকেই আছে, পেছনেও আছে। ইউটিউব আছে না ফেসবুক? ইউটিউব, কি নাম? রাইড উইথ নীল। এটা ছাড়ে দিও, আমি দেখবো। আচ্ছা, ঠিক আছে, একদম রাইড উইথ নীল সার্চ করবে। এটা ছাড়বা কিন্তু, আমি এখনই তোমার ইউটিউব দিব, তুমি মোবাইলটা দিবো আমার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি যেন দেখতে পাই। একদম একদম। ফেসবুকে চরম ট্রেন্ডিং চলছে দেখছি, ট্রাভেলের ইসেগুলো। হ্যাঁ, এই এই তো আজকে শ্যুটটা হচ্ছে দার্জিলিং থেকে ফেরার শ্যুট। তুমি যখন ছাড়বো দেখবে দার্জিলিং থেকে ফিরছি, এই শ্যুটটা। আমাদের পাম্পের বাদলা ফুল। আচ্ছা, রায়গঞ্জ বুঝলা? কার্ডে হবে? সব হবে। ঠিক আছে, কার্ডে দিয়ে দিচ্ছি আমি। দাঁড়াও দেখি, একটু দাঁড়াও। হ্যাঁ ছেড়ে দাও, হয়ে গেছে, মুখ অবধি হয়েছে। না, ও ইউপিআই করে দিচ্ছে, আমি কার্ডে দিচ্ছি। উপরে ট্যাপ করে দাও না। এইটা ঠিক আছে, ঠিক আছে। তোমার নাম কি? আমার নাম রঘুনাথ বর্মন। একদম, এই নামটা উঠে গেল। পাচ্ছিল এবার। চ এগোই, সামনে দেখছি। তো ফিউল আপ ডান, নিউ সাবস্ক্রাইবার গেইনড। তো এই যে এখন এই যে জিনিসটা হলো, তো রাইডিংয়ের এটাই মজা, যে লোকে জানবে, লোকে চিনবে, নতুন লোক, নতুন মুখ, সবার যে ভালোবাসাগুলো থাকে, এগুলোই সব থেকে বড় পাওনা, আর কিছুই না। এই দাদা বললো যে এটা ছাড়বে যখন আমি দেখবো, হ্যাঁ, সেই জায়গার নাম বলা, তো এই জিনিসগুলোই বেশ ভালো লাগে, এগুলোই মেনলি রাইডিংয়ের মজা। তুমি কাজ করবে, অফিস যাবে, অফিসেই কাজ করতে থাকবে সারাদিন, ওই যে কজন লোকে রয়েছে সেই কজনই চিনবে। আজকে আমাকে যদি রায়গঞ্জ থেকে কেউ চেনে, এটা কোনোদিন অফিসে বসে থাকলে পসিবল না। তো এই মজাগুলোর জন্যই আরও মেনলি রাইডিং করতে, ব্লগ বানাতে আরও বেশি ভালো লাগে, নিজের কাছে নিজের আরও যেন বেশি ভালো লাগে। রাস্তা ভালো হলে টানার মজাই আলাদা থাকে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল এমন একটা জায়গা যেখানে তোমরা কেউ চাইলেও টানতে পারবে না, প্রত্যেক 1 কিলোমিটারে ব্যারিকেড চলে আসবে, চাইলেও কেউ টানতে পারবে না। চলো দেখি, এই জায়গাটার নাম হচ্ছে ইটাহার নাকি, এইখানে কোথাও খাবি নাকি আরো এগিয়ে যাবি? চ চ। হোটেলটা দেখে বেশ সুন্দর লাগলো, সাজানো গোছানো। তো দেখা যাক কি খাবার পাওয়া যায় আর খাবারের কোয়ালিটি কেমন হয়, দেখা যাক। খাবার হবে তো? ইঞ্জিন গরম, মুখে ছ্যাঁকা লাগবে, সর। শুকে যাচ্ছে। প্লাস্টিক চেবাচ্ছে ছাগল।
কোন দিকে? আমরা এখন ঢুকছি ফারাক্কা টোল প্লাজা। এই টোল প্লাজা থেকে আর কিছুটা এগোলে ফারাক্কা ব্যারেজ পড়বে। ফারাক্কা টোল প্লাজা ক্রস করলাম, জাস্ট হেডিং টুয়ার্ডস ফারাক্কা ব্যারেজ নাও। গাইজ, উঠলাম ফারাক্কা ব্যারেজ। অ্যাজ ইউজুয়াল রাত্রির হয়ে গেলে যেহেতু ফারাক্কা ব্যারেজের লরি প্রেশারটা অনেক বেড়ে যায়, অ্যান্ড মেনলি রাত্রিবেলাতেই একমাত্র লরির ডেলিভারিগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের নিয়ম অনুযায়ী করানো হয়, বিকজ দিনের বেলা সবসময় লরি চললে রাস্তা ভীষণ জ্যাম হয়ে যায়। আর শহরের দিকে মেনলি লরি রাত 10টার পরে, এটা নিয়ম রয়েছে। হাই রোড যদি বললি সেরকম কিছু নিয়ম নেই যে রাত 10টার পর, বাট হ্যাঁ, হাই রোডে মোটামুটি বিকেলবেলার পর থেকে অন্তত লরি চলাগুলো স্টার্ট হয়ে যায়। তো দেখছো আমাদের বাদিকে গঙ্গা নদী অ্যান্ড ওদিকে রেল ব্রিজ, আর ক্রস করছি ফারাক্কা ব্যারেজ। এই পাশে ব্যারেজের গেটগুলো। শুধু কি ফারাক্কা ব্রিজের রাস্তার অবস্থাটা একটু খারাপ, তাও আজকে সেরকম বিশেষ একটা জ্যাম নেই। অন্যান্য দিন না হলে খুব বাজেভাবে জ্যাম হয়, আমি অন্যান্য ভিডিওতে দেখেছি সেই জিনিসটা। জ্যাম হয়তো হলেও মনে হয় যে একটু রাতের দিকে জ্যাম হবে। এখন সন্ধ্যেবেলাটা লরির প্রেশারটা তুলনামূলকভাবে একটু কম রয়েছে, তাই হয়তো জ্যামের যে রেসটা বা রাশ যাই বলো, সেইটা একটু কম দেখছি। মানে সবই মুভিং রয়েছে, দেখতেই পাচ্ছ। বেশ ভালোই জ্যাম আছে। ফারাক্কা ব্যারেজ ক্রস করতেই না 10 মিনিটের বেশি লেগে যায়। আমরা সবে অর্ধেক এসছি, এখনো অর্ধেক বাকি রয়েছে। ফারাক্কা ব্যারেজ ক্রস করার পর আমরা নেব একটু রেস্ট, একটা ছোট্ট চা ব্রেক হবে, দেন তারপরে আবার রাইড স্টার্ট হচ্ছে। আমি রিস্ক নেব না, ঢুকে যেতেই পারতাম, বাট রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। ধীরে সুস্থে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ আমার মতে বলে। এই এন্ড হলো ফারাক্কা ব্যারেজ, আর পাশে রেল ব্রিজ দিয়ে একটা ট্রেন আসছে। এই জায়গাটা জাস্ট একটু পেরিয়ে আমরা নেব একটা ছোট ব্রেক। কোমর বিশাল ব্যথা হয়ে গেছে। এখানে দাঁড়াবি না আগে, এখানে দাঁড়াবি না আগে, নাকি এই ধুলো রাস্তাটা পেরিয়ে গিয়ে দাঁড়াবি? চ। এখন মোটামুটি বহরমপুর ক্রস করে গেছি, করে পলাশি ঢুকলাম, পলাশি ক্রস করলাম অ্যাকচুয়ালি। তো বহরমপুর ঢোকার আগে একটা খুব বাজে এক্সপিরিয়েন্স হলো। সেটা হচ্ছে একটা রেল গেট রয়েছে, ওখান থেকে ডাইভারশন করা আছে, তাই জন্য সব এক দিক দিয়েই, মানে এপাশ ওপাশের গাড়ি একটা লেন দিয়েই চলছে। এক্সপিরিয়েন্সটা যেটা হলো যে একটা লরি স্পিডে যাচ্ছিল, মানে আমরা এদিকে যাচ্ছি কিন্তু অ্যাক্সিডেন্টটা এই পারে হয়েছিল অ্যাকচুয়ালি। একটা লরি আসতে যাচ্ছিল আর একটা লরি স্পিডে আসছিল, মাঝখানে একটা লাল স্যান্ট্রো গাড়ি ছিল। সামনের লরিটা মনে হয় ব্রেক মেরেছে, আর পেছনের লরিটা স্পিডে ছিল। পেছনের লরিটা স্যান্ট্রোটাকে পুরো চিপটেছে, লাল কালারের যে ছোট গাড়িটা ছিল জাস্ট পিষে গেছে। অ্যান্ড মানুষ ওখানে গাড়িতে যারা ছিল 2-3 জন হয়তো ছিল, যতটুকু বুঝলাম যে সব স্যান্ট্রোর সামনের কাঁচটা ভেঙে গেছে, গাড়িটা এরকম বড় হলে এরকম পিচকে এইটুখানি হয়ে গেছে, আর সব যা তা অবস্থা। মানে বুঝতেই পারছো কি বলতে চাইছি, যা তা অবস্থা হয়েছিল পুরো। এখন ঢুকছি কৃষ্ণনগর। চারিদিকে আমরা যাওয়ার সময় ওই দিকের রাস্তা ভালো পেয়েছি, কিন্তু এই দিকে ম্যাক্সিমাম রাস্তাই খারাপ পেয়েছি। বহরমপুর টাউন ক্রস করার পরে রাস্তার কন্ডিশন বিভৎস খারাপ ছিল। এবার পেয়ে গেছে ঘুম, টানা 14 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছি। বাড়ি এখনও মোটামুটি 170 কিলোমিটার কি 160 কিলোমিটার এরকম কিছু একটা হবে। আর সত্যি কথা বলতে এনার্জি দিচ্ছে না। মেনলি আমাদের যেখানে লাঞ্চ করতে ঢুকেছিলাম ওইখানেই প্রায় 1 ঘন্টার ওপরে টাইম চলে গেছে। তার উপর এখন রাত্রিবেলা লরির প্রেশারও রয়েছে রাস্তায়, অনেক কাটিয়ে কুটিয়ে অনেক কষ্ট করে যেতে হচ্ছে। শুধু এই যে লাইট বলে এত স্পিডে টানতে পারছি। এখন কৃষ্ণনগর এন্টার করতে চলেছি, তো মাঝে অনেকক্ষণ রেস্ট নিলাম, যেহেতু নন স্টপ গাড়ি চালিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে বডি পারমিট করছিল না, আর তাই
একটু আগে আমার অবস্থা মানে সিচুয়েশন খুবই খারাপ হয়ে গেছিল। আমি প্রচণ্ড মনোটোনাস হয়ে গেছিলাম, মাথা কাজ করছিল না, একটানা গাড়ি চালাতে চালাতে ঝিম ধরে যাচ্ছিল, যেন রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে হিপনোটাইজ হয়ে যাচ্ছিলাম। মানে চালাচ্ছি, সামনে গাড়ি থাকলে ওভারটেক করছি, সামনে খারাপ রাস্তা হলে ব্রেক করছি, তাও যেন রাস্তা দেখতে পাচ্ছিলাম না। না দেখেও মানে রাস্তা না দেখেও অটোমেটিক এগুলো কাজ করছিল। তো একবার মাথা নাড়ালাম, মাথায় বাড়ি দিলাম নিজের হেলমেটের, তো একটুখানি ঠিক হলো। দেন আবার যেইকে সেই, তারপরে সঙ্গে সঙ্গে শুভঙ্করকে বললাম, বলে একটা ধাবা দেখে দাঁড়ালাম। ধাবায় খাটিয়া ফাটিয়া ছিল, ওখানে রুটি তড়কা খেলাম। রাত্রিবেলা খেয়ে একটুখানি খাটিয়ায় বসে একটু জিরিয়ে নিলাম। দেন আধা ঘন্টা কি 45 মিনিট মতো একটু জিরিয়ে নেওয়ার পর দেন আবার বাইক স্টার্ট দিলাম। নাহলে বিশ্বাস করো বাড়ি পৌঁছাতেই পারতাম না, এরকম সিচুয়েশন হয়ে গেছিল। অলরেডি 500 কিলোমিটারের ওপর গাড়ি চালিয়ে নিয়েছি, তো সিচুয়েশন খুব টাইট হয়ে গেছিল। আর বাড়ি যেতে এখনো মোটামুটি 106-7 কিলোমিটার বাকি। তো দেখা যাক, ট্রাই করছি, আশা করি পৌঁছে যাব ঠিকঠাক ভালোভাবেই। রাস্তাঘাট ফাঁকা রয়েছে, সেই দিক থেকে কোনো অসুবিধা নেই। বাট হ্যাঁ, এনজয় হয়েছে। আমার সাথে কিছু হাদসা হয়ে গেল ঠিকই, টোটাল ট্রিপে এনজয় ভালোই হয়েছে। ফাইনালি চলে আসলাম হরিণঘাটা রোড, সামনেই কল্যাণী হাই রোড। অ্যান্ড বিশ্বাস করো আরো 2-3 বার ব্রেক নিতে হয়েছিল মাঝে, লাস্ট যখন তোমাদের বলেছিলাম। তারপরে আরো 2 থেকে 3 বার ব্রেক নিতে হয়েছে, বারবার চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুমের পরে, প্রচন্ড ঘুম পাচ্ছে। এখন সময় হচ্ছে রাত 1:51। আমি গেস করেছিলাম 2টোর মধ্যে বাড়ি পৌঁছাবো হয়তো, বাট শরীর যেহেতু খুব খারাপ হয়ে গেছে তার জন্য টাইমটা অনেক এক্সটেন্ড হয়ে গেল। 2টোর সময় আমি এখন কল্যাণী হাই রোড উঠছি, তো বাড়ি ঢুকতে ঢুকতে আরও এখনও 40 মিনিট তো লেগেই যাবে। অ্যাকচুয়ালি আমি নিজে যদি একা থাকতাম, আমার সাথে অন্য কোনো রাইডার যদি না থাকতো, আমি ঢুকে যেতাম হয়তো 2টোর মধ্যেই। এই উঠলাম কল্যাণী হাই রোডে। সে যেটা বলছিলাম, যেটা আমার সাথে কোনো যদি রাইডার পার্টনার না থাকতো, তাহলে আমি আধা ঘন্টার মধ্যে কাঁচরাপাড়া থেকে ঢুকে যেতাম। এটা কাঁচরাপাড়া, এখন আধা ঘন্টার মধ্যে আরামসে ঢুকে যেতাম। কিন্তু যেহেতু রাইডার পার্টনার রয়েছে আমার সাথে, তাই দুজনে একসাথে থাকার জন্য এটা জরুরি যে আমি 90-র মধ্যেই চালাই। সেই সকাল 8:40-এ বেরিয়েছিলাম, এখন রাত 2টো, আর আমার ঢুকতে এখনও 40 মিনিট টাইম লাগবে। তো 6+12 18 ঘন্টা। 18 ঘন্টায় একদম দার্জিলিং থেকে সোজা বাড়ি কলকাতা। প্রচণ্ড কোমর পেন হচ্ছে গাইজ। ফাইনালি বাড়ি ঢুকছি, মানে ওই আর কি, চলে এসছি তো অলমোস্ট। তাই মনে হচ্ছে বাড়ি বাড়ি ফিল হচ্ছে। অ্যাটলিস্ট শিলিগুড়িতে তো নেই। আমার যে এসডি কার্ডে এতক্ষণ ধরে রেকর্ডিং হয়েছে, পুরো ব্লগটা অনেক বড় বানিয়েছি। এভরিথিং তোমাদের যেগুলো আমি এক্সপিরিয়েন্স করেছি দেখানোর চেষ্টা করেছি। তো তার জন্য অলমোস্ট মেমোরি ফুল। আমার একটা 256 জিবির এসডি কার্ড নিয়ে গেছিলাম, আর একটা 128 জিবি। তো আপাতত 128 জিবিতে চলছে, কারণ 256 জিবিটা আমার পুরো ফুল হয়ে গেছে। তো এইটার আর কিছুক্ষণই ভিডিও রেকর্ডিং করতে পারবো, তার জন্য আমি এখন ভিডিওটাকে স্টপ করছি। অ্যান্ড তোমাদের এই ভ্লগ মানে টোটাল যে দার্জিলিং ট্রিপটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে বাড়ি পৌঁছে ফাইনাল আউটরোতে। ফাইনালি রিচড হোম, অ্যান্ড বাড়ি এসে খুব ভালো লাগছে, ফিলিং ভেরি গুড। আই এম নট ফিলিং ওয়েল, বাট ফিলিং ভেরি গুড যে ফাইনালি বাড়ি পৌঁছালাম। মাঝ রাস্তায় কিছু সময় তো ভেবেছিলাম যে হয়ে গেল নাম খাল্লাস, বাট ঠিক আছে, কোনোভাবে নিজেকে শান্ত করে একটু ব্রেক নিয়ে পৌঁছে গেছি। স্টিল ফিলিং ভেরি গুড যে ফাইনালি ভালোভাবে ধীরে সুস্থে অ্যান্ড সুস্থভাবে বাড়িটা পৌঁছাতে পেরেছি। তো আপকামিং ভিডিওস কিছু আসছে দার্জিলিং আপডেট নিয়ে। যদি তোমরা বাইক নিয়ে দার্জিলিং প্ল্যান করে থাকো, তাহলে কী কী প্ল্যান করতে হবে অ্যান্ড কী কী করতে হবে, সেই জিনিসগুলো আমি সব একটা আলাদা করে ভিডিওতে বলবো। অ্যান্ড কত কী খরচা হলে এভরিথিং আমি ডিটেলসে বলবো। এই টোটাল যে সিরিজটা ফ্রম কলকাতা টু দার্জিলিং বাই বাইক, এই যে সিরিজটা, এইটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কমেন্ট বক্সে। আমি অনেক মেহনত করলাম শুধুমাত্র তোমাদের এন্টারটেন করার জন্য। তো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে মানে ভিডিও সিরিজটাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তোমাদের এক একটা থামস আপ আমার জন্য অনেক মোটিভেশন ফিল করায়। তো তোমাদের এই ছোট্ট প্রচেষ্টা অ্যান্ড সাবস্ক্রাইব বাটনটা যদি হিট করে দাও, তাহলে আমি ফুললি মোটিভেটেড হয়ে যাই। এতটা লং ট্যুর, হ্যাঁ, আগামী
কিছুদিন পজ থাকবে বা কিছু মাস পজ থাকবে, বিকজ শরীরের যেটা বুঝলাম যে কিছুটা শরীর চর্চা করাটা খুব বেশি দরকার, না হলে প্রচণ্ড বেশি হেক্টিক হয়ে যায় জিনিসগুলো। অ্যান্ড প্রপার রেস্ট বা প্রপার স্লিপ সার্কেল মেনটেন করা এটাও খুব জরুরি, না হলে হালত টাইট হয়ে যায়। যেমন 5 ঘন্টা করে ঘুমাই আমি, 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমানোর বেশি টাইম পাই না। তো এইসব জিনিসগুলো প্রচণ্ড বেশি ইম্প্যাক্ট করছে। আর এই যে এখন ব্লগটা বানাচ্ছি, এইটা হয়তো আমি আমার মোবাইল দিয়ে বানাতাম, বাট তোমরা যেহেতু জানো, ইটস রিয়েলি আনফর্চুনেট যে আমার মোবাইলটা খারাপ হয়ে গেল, মাদারবোর্ডটা ডেড হয়ে গেল মোবাইলের। তো মোবাইলেও যে বেশ কিছু ভিডিওস ছিল সব ডেটা লস হয়ে গেল, যার জন্য তড়িঘড়ি আমাকে আজকেই চলে আসতে হলো। তো তোমরা আশীর্বাদ করো যেন তোমাদের এই নীল আরও বড় হতে পারে। তো আজকের মতো ভিডিও এখানে, দার্জিলিংয়ের এই যে ভ্লগ সিরিজটা ফ্রম কলকাতা টু দার্জিলিং বাই বাইক, এই সিরিজটা আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, আশা করি আবারও দেখা হবে নতুন কোনো একটা অ্যাডভেঞ্চার নিয়ে, নতুন কোনো ভ্লগ নিয়ে, অ্যান্ড নতুন কোনো সিরিজ নিয়ে। তো চলো গাইস, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার, কিপ রাইডিং, কিপ এনজয়িং ইয়োর লাইফ, বাই।